আসসালামু আলাইকুম। রিসার্চ পেপার লেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টগুলোর মধ্যে একটা হচ্ছে ম্যাথোডোলজি বা মেথড। কোন মেথডে আপনি আপনার রিসার্চের কাজটা করেছেন বা সম্পূর্ণ করেছেন। আজকে লেকচারে দেখানো ট্রাই করব কি করে আপনি খুব ভালো সুন্দর একটা মেথড বা ম্যাথোডোলজি লিখতে পারেন। যদি আপনার মেথড এটা খুব স্ট্যান্ডার্ড হয়, সেক্ষেত্রে আপনার আর্টিকেলটা আন্ডার রিভিউতে বা অ্যাকসেপ্টেন্স হওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। তার মানে বুঝতে পারছেন এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটা পার্ট বা সেকশন। এখন এই যে মেথড মেথড বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? মেথড বলতে বুঝি যে আপনি রিসার্চের কাজটা যে পদ্ধতিতে বা যে প্রসেসের মাধ্যমে সম্পন্ন করেছেন, সেই প্রসেস বা পদ্ধতিটাই হচ্ছে মেথড বা ম্যাথোডোলজি। কিন্তু এখন মেথডটা আপনি কি করে শুরু করবেন? আপনি তো চাইলেই যেভাবে খুশি সেভাবে শুরু করে দিতে পারেন না, বা যা খুশি তাই এখানে অ্যাড করে দিতে পারেন না। আপনার খুব সুন্দর একটা ফরম্যাট দরকার, যে ফরম্যাটটা ফলো করে আপনি মেথডটা লিখতে পারেন। এখন কথা হচ্ছে সব আর্টিকেল কি আমরা একই মেথড ফলো করে করব? না, এটা অ্যাকচুয়ালি সম্ভব না। কারণ শত শত হাজার হাজার রিসার্চের কাজ হচ্ছে, প্রত্যেকটা আবার ভিন্ন ভিন্ন, সেক্ষেত্রে মেথডও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তবে আপনি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট যদি ফলো করেন, সেক্ষেত্রে বলা যায় আপনার মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু চলে আসবে। বাকি আপনি যদি চান কিছু প্লাস মাইনাস করবেন, এটা আপনি করতে পারবেন। এখন আমরা একটু আসি যে কিভাবে খুব ভালো একটা মেথড আপনি লিখবেন। এই জন্য প্রথমে লিখতে হবে আপনার ওভারভিউ অফ দি স্টাডি ডিজাইন, অর্থাৎ আপনি যে বিষয়ে রিসার্চটা করেছেন ওই বিষয়ের ওপর আপনাকে একটা ওভারভিউ লিখতে হবে, যাতে করে কেউ যদি মেথড পড়ে খুব ইজিলি বুঝতে পারে অ্যাকচুয়ালি আপনি কি নিয়ে রিসার্চের কাজটা করেছেন। এরপর পার্টিসিপেন্টস অর সাবজেক্ট, অর্থাৎ এই ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে আপনি কাজ করেছেন, কোনটা নিয়ে কাজ করেছেন, ওই জিনিসের নাম এবং নাম্বারটাকে অ্যাকচুয়ালি মেনশন করে দেওয়া। যেমন আপনি কি মাইস নিয়ে কাজ করেছেন, নাকি র্যাট, নাকি গিনিপিগ, নাকি মানকি, নাকি এখানে সরাসরি হিউম্যান নিয়ে কাজ করেছেন, মানে হিউম্যান উপর রিসার্চ করেছেন, এক্সপেরিমেন্ট করেছেন। এটা আপনি যদি হিউম্যান নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি কতজন হিউম্যান উপর সার্ভেটা করেছেন বা রিসার্চটা করেছেন। এটা কি 10 জন, 15 জন, 20 জন, নাকি 1000, 3000, 5000? এই যে একটা সংখ্যা, এইটা অর্থাৎ আপনার নাম্বার। আরেকটা হচ্ছে সাবজেক্ট, মানে কোন বিষয়ের উপর আপনি করেছেন, এই বিষয়টা আপনাকে মেনশন করে দিতে হবে একটু ডিটেইলস, একদম ক্লিয়ার করে। যেমন এটার সাইজ কত ছিল, এটসেট্রা, একটা জিনিসের। এরপর ওইটা আসলে জিনিসটার নাম কি। যেমন আমরা যখন একটা মাইস নেই, তখন বলতে হয় যে এই মাইসের নাম হচ্ছে এটা, এটার বংশ বা এটার যে স্পিসিস যদি থাকে এটা বলে দিতে হয়। এরপর মাইসের ওজন কতটুকু, ওয়েট কতটুকু ছিল, দেখা যায় 15 থেকে 30 গ্রাম যদি হয় তাহলে এটা মেনশন করে দিতে হয়। এরপর যে মাইসটা নিয়েছে এটা কি মেল নাকি ফিমেল, এটা কি অ্যাডাল্ট নাকি অ্যাডাল্ট না, এই বিষয়গুলো কিন্তু মেনশন করে দিতে হয়। এরপর মাইস আমরা টোটাল কয়টা নিয়েছি, 15টা, 20টা, 30টা বা কয়টা নিয়েছি, এগুলো মেনশন করে দিতে হয়। তার মানে বুঝতে পারছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন, এটা কিন্তু ডেফিনেটলি আপনাকে অ্যাড করতেই হবে। এরপর হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড মেজারমেন্টস। দ্যাট মিনস আপনি রিসার্চের কাজ যখন করবেন তখন অবশ্যই আপনি একটা এক্সপেরিমেন্ট করেছেন। এখন এটা যদি ল্যাব বেস হয়, সেক্ষেত্রে ধরেন আপনি মাইসের উপর রিসার্চটা করেছেন। এখন মাইসকে তো আপনি কিছু খাইয়েছেন, এটা কোনো ড্রাগ হতে পারে বা একটা মেডিসিন হতে পারে। এরপর স্যাম্পল এক্সট্রাকশন এটা হতে পারে, এরপর একটা কন্ট্রোল গ্রুপ। এই যেরকম যে বিভিন্ন যে ফ্যাক্টরগুলো থাকে, এই বিষয়গুলো আসলে এখানে মেনশন করে দেওয়া। যেমন আপনি বললেন যে 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে ইলাজিক অ্যাসিড অ্যাডমিনিস্ট্রেট করা হয়েছে। এই যে আপনি একটা সংখ্যা বলে দিলেন, বা ওইখানে যে ড্রাগটা আছে ওটার নামটা এখানে মেনশন করে দিলেন। আর এখানে বলে দিলেন যে একটা পরিমাণ,
তার মানে এখানে পরিমাণ বা মেজারমেন্ট আপনাকে পড়ে দিতে হবে, অর্থাৎ 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট এরকম করে। একইভাবে ভেরিয়েবল নাম্বার যদি কোনো থাকে অবশ্যই এটা মেনশন করে দিবেন। আমরা এখানে টোটাল 10টা বা 15টা মাইস নিয়ে কাজ করেছি এরকম করে বলে নিতে পারেন। অথবা আপনি রিসার্চের কাজটা করছেন একটা সার্ভে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন আমরা প্রায় 5000 মানুষ থেকে ডাটা কালেক্ট করেছে, যাদের প্রায় 4000 মানুষেরই স্টোমাক ক্যান্সার ছিল। সাপোজ 5000-এর মধ্যে 4000-ই ছিল, হতে পারে। তার মধ্যে বললেন যে আপনি প্রায় 1500 তাদের অনেক সিভিয়ার ছিল, আর বাকিদের ছিল নর্মাল বা মডারেট কন্ডিশন এরকম করে। অর্থাৎ একটা নাম্বার ও ভেরিয়েবল বা মেজারমেন্টটা বলে দেওয়া এইটা। এরপর হচ্ছে প্রসেস। আপনি কোন প্রসেসে রিসার্চটা করেছেন, একটা তো মেথডের মধ্যে সবকিছু চলে আসবে। এরপরও কিন্তু আর বেশ কিছু প্রসেস থাকে। কোন প্রসেসে আপনি রিসার্চের কাজটা করেছেন, আপনার এটা কি সার্ভে রিসার্চ ছিল, নাকি এটা কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ ছিল, নাকি এটা ল্যাব বেসড ছিল, নাকি এটা ফিল্ড বেসড ছিল, এটা কি ইন সিলিকো ছিল, এটা কি ইন ভিভো ছিল, ইন ভিট্রো ছিল, এটা কি শুধুমাত্র কেমিক্যাল টেস্টে করেছেন, এটা কি আপনি এনিম্যাল টেস্ট করেছেন, মানে এই যে এরকম যে বিভিন্ন যে ভাগ আছে, কোন প্রসেসে আপনি কাজটা করেছেন এই বিষয়গুলো কিন্তু বলে দেওয়া একদম ক্লিয়ার করে। আর এটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনি বলবেন। এরপর ওকে ফাইন, আপনি ডাটা কালেক্ট করলেন। এখন ডাটা কালেক্টের ক্ষেত্রে দেখা যায় যে অনেকভাবে কিন্তু ডাটা আপনি কালেক্ট করতে পারেন। কোনভাবে ডাটা কালেক্ট করেছেন, এটা কি সার্ভের মাধ্যমে করেছেন, নাকি ইন্টারভিউর মাধ্যমে করেছেন, নাকি এটা আপনি অবজারভেশন করেছেন, নাকি এটা আপনি এক্সপেরিমেন্ট করেছেন। যেমনটা আমরা মাত্র বললাম যে আপনি ল্যাবে যখন কাজ করবেন তখন কিন্তু এক্সপেরিমেন্ট করবেন। যেমন টোটাল 3টা গ্রুপ যদি করি, একটা কন্ট্রোল গ্রুপ মাইসের ক্ষেত্রে বা র্যাটের ক্ষেত্রে, আরেকটা আপনার স্ট্যান্ডার্ড, আরেকটা হচ্ছে স্যাম্পল গ্রুপ, এই 3টা গ্রুপ। এখন 3টা গ্রুপ থেকে তো আপনি 3 ধরনের ডাটা পেয়েছেন, রাইট? এখন এই যে 3 ধরনের যে ডাটা আপনি পেয়েছেন, ডাটাগুলোকে কালেক্ট করতে হবে আপনাকে, এইটাই হচ্ছে ডাটা কালেকশন। একইভাবে আপনি যখন সার্ভে করেছেন সেক্ষেত্রে অবশ্যই এই সার্ভে থেকে কিছু ডাটা আপনি পেয়েছেন। যেমন একজন মানুষ থেকে আপনি অনেকগুলো ডাটা পেতে পারেন, যেমন সে ম্যারিড নাকি ম্যারিড না, তার বয়স কত, 25 থেকে 30 নাকি 30 থেকে 35, তারপর হচ্ছে তার কি ঢাকায় নাকি ঢাকার বাইরে, সে কি কাজ করে। তো এই যে এরকম যে বিভিন্ন ডাটা ওগুলোকে কালেক্ট করা, ওইটাই মূলত হচ্ছে ডাটা কালেকশন। এর পরের পয়েন্টটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস। আমরা শুধুমাত্র যে ডাটা পেলাম, ডাটাকে পেয়ে বসে থাকলে তো হবে না, ওই ডাটাকে অ্যানালাইসিস করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে রেজাল্ট পেতে হবে, রাইট? এখন এই যে আপনি রেজাল্টটা যে পাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খুব ভালো মতো মনোযোগ দিয়ে কনসেন্ট্রেশন দিয়ে ডাটা অ্যানালাইসিস করে ক্যালকুলেশন করে রেজাল্টটা কিন্তু নিয়ে আসতে হবে। এক্ষেত্রে বেশ কিছু সফটওয়্যার আপনি যদি চান ইউজ করতে পারেন। এক SPSS একটা সফটওয়্যার আছে, এটা দিয়ে আপনি ক্যালকুলেশন বা অ্যানালাইসিস করতে পারেন। স্টাটা একটা সফটওয়্যার আছে, এটা ইউজ করেও ক্যালকুলেশন বা ডাটা অ্যানালাইসিস করতে পারেন। এছাড়াও আরো বেশ কিছু সফটওয়্যার আছে, তবে এগুলো বেশ পপুলার সফটওয়্যার এবং ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়, দ্যাটস ওয়াই এখানে মেনশন করে দিলাম। এরপর হচ্ছে ইথিক্যাল কনসিডারেশন, অর্থাৎ আপনি শুধু রিসার্চের কাজ করেই যাবেন, আপনার মন মতো করলে তো হবে না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ইথিক্স মেনটেন করতে হবে, আপনাকে একটা অ্যাপ্রুভাল নিতে হবে। আপনি যে কাজ করছেন এই কাজটা করার জন্য বা রিসার্চটা করার জন্য আপনাকে কে পারমিশন দিয়েছে, সরকার কি আপনাকে দিয়েছে এটা করার জন্য? কিছু কাজ আছে যেগুলো করার জন্য সরকার থেকে পারমিশন নিতে হয়, কিছু রিসার্চের কাজ আছে যেগুলো আপনার পার্সোনালি করতে পারেন, কিছু রিসার্চের কাজ আছে যেগুলো করার জন্য আপনার ইনস্টিটিউশনের হেল্প নিতে হয়, তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হয়। এটা যেমন আপনি হিউম্যানের উপরে কাজ করবেন, মানুষের উপর রিসার্চ করবেন, সেক্ষেত্রে কখনোই আপনি সরকারের বাইরে গিয়ে সরকারের অ্যাপ্রুভাল ছাড়া কাজটা করতে পারবেন না। এক্ষেত্রে ইথিক্স অনেক গুরুত্বপূর্ণ। আপনি নিজে একটা রিভিউ আর্টিকেল লিখবেন, সেক্ষেত্রে আপনি পার্সোনাল এটা করেও কিন্তু পেপার সাবমিট করে পাবলিশ করতে পারবেন। আবার ধরেন আপনি মাইস নিয়ে কাজ করেছেন, র্যাট নিয়ে কাজ করেছেন, অথবা মানকি বানর নিয়ে কাজ করেছেন, গিনিপিগ নিয়ে কাজ করেছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি যে রিসার্চটা করেছেন
এই রিসার্চটা যে ইনস্টিটিউশনের আন্ডার থেকে করেছেন, এটা হতে পারে কোনো ইউনিভার্সিটি, এটা হতে পারে কোনো রিসার্চ অর্গানাইজেশন, এটা হতে পারে কোনো একটা কোম্পানি, সেক্ষেত্রে তাদের কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে, যেটাকে বলে আমরা ইথিক্যাল কনসিডারেশন বা ইথিক্যাল অ্যাপ্রুভাল। ওকে, এই হচ্ছে ইথিক্যাল কনসিডারেশন। এরপর হচ্ছে ভ্যালিডিটি অ্যান্ড লিমিটেশন। আপনি যে ডাটাটা পেয়েছেন অথবা যে রেজাল্টটা পেয়েছেন এটা আসলে ভ্যালিড কিনা, এই জিনিসটাকে একটু ভেরিফাই করা বা যাচাই করা। আপনি এমন একটা রেজাল্ট পেলেন রিসার্চের ক্ষেত্রে যে রেজাল্ট এর আগে পৃথিবীতে কেউ পায়নি, তার মানে আপনার এটা কি অ্যাকসেপ্টেবল? না, আপনার এই রেজাল্ট অ্যাকসেপ্টেবল না। তার মানে আপনি একটা উদ্ভট টাইপের একটা রেজাল্ট নিয়ে আসবেন যেটা হচ্ছে এর আগে কেউ রিসার্চ করে পায়নি, তার মানে বুঝতে পারছেন আপনার রেজাল্টটা এটা কি না, ভ্যালিড না। সেক্ষেত্রে আপনার রেজাল্টটা এটা ভ্যালিডেশন এটা করে নিতে হবে, অর্থাৎ প্রিভিয়াস যে রিসার্চগুলো হয়েছে আপনার এই টপিকের উপর, ওই রিসার্চগুলো ভালো মতো দেখতে হবে তারা কি রেজাল্ট পেয়েছে, তারা কতগুলি স্যাম্পল তারা ইউজ করেছে, কতগুলি রেজাল্ট পেয়েছে, কোন টাইপের রেজাল্ট পেয়েছে, তাদের রেজাল্টের সংখ্যা বা নাম্বারটা কেমন ছিল, ওইটার সাথে আপনারটা ম্যাচ করতে হবে। যদি দেখেন অলমোস্ট সিমিলার, ওকে ফাইন, তার মানে বুঝতে পারবেন যে আমার রিসার্চটাও ঠিক আছে। বাট আপনি যদি দেখেন যে আমি যে রেজাল্টটা পেয়েছি এটা এর আগে কেউ কখনো পায়নি, তার মানে বুঝতে হবে আপনার রেজাল্টটা ঠিক না, এটা ভুল হয়েছে। সেক্ষেত্রে আপনাকে আবার রিসার্চের কাজটা কন্টিনিউ করতে হবে, রিপিটেশন করতে হবে। এরপর হচ্ছে রেপ্লিকেবিলিটি, অর্থাৎ রেপ্লিক ক্যাপাবিলিটি। আই মিন আপনি একটা রিসার্চ করেছেন, ফাইন, করতেই পারেন, তবে আপনার যে রেজাল্টটা এসছে এটা অন্য কোনো রিসার্চার যদি করে সে যাতে অ্যাকচুয়ালি সেম রেজাল্টটা পায়, অর্থাৎ এমন কোনো রেজাল্ট যাতে না পায় যে মানে মিলে না। অর্থাৎ আপনি প্রথমবার একটা টেস্ট করে রেজাল্ট পেলেন 10, ঠিক পরের বার আপনি আবার করলেন তখন পেলেন হচ্ছে গিয়ে 15, তার মানে বুঝতে পারছেন এখানে প্রবলেম আছে। দুইটার যে কোনো একটা টেস্ট আপনার কিন্তু ভুল হয়েছে বা এক্সপেরিমেন্ট কিন্তু ভুল হয়েছে, কারণ এতটা কিন্তু ডিফারেন্স হওয়ার কথা না। প্রথমবার আপনি পেয়েছেন 10, পরের বার যদি আপনি 11 পান বা 10.5 পান বা 12 পান, ওকে ফাইন, বা আপনি 9 পান বা 9.5 পান, ওকে ফাইন, এটাও কিন্তু অ্যাকসেপ্টেবল। কিন্তু একবার 10, একবার 15, একবার 50, একবার 70, না, এটা তো হয় না। তার মানে বুঝতে হবে আপনাকে রেপ্লি ক্যাপাবিলিটি এই জিনিসটাও কিন্তু থাকা চাই।